আসলে ভারত বাংলাদেশের আসল ষড়যন্ত্র আবার ধরে ফেলেছে। আবার আইএসআই অ্যাক্টিভিটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তে শুরু করে দিয়েছে। ভারতকে ডিস্টার্ব করে দাও, ভারতকে নাস্তা নাবুদ করে দাও, এটাই প্ল্যান আইএসআই এর। ধরে ফেলেছে ভারত। আর এবার যখন অ্যাকশনে যাবে ভারত, তখন কিন্তু কিছু করার থাকবে। সীমান্তে কিন্তু যুদ্ধংদেহী মেজাজ শুরু হয়ে গেছে। ভারত বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনার কারণ। ভারতের থেকেও বেশি উত্তেজিত বাংলাদেশ। এবার বাংলাদেশ সীমান্তে এমন একটা বিষয়ের খোঁজ পেল ভারত, যাতে তৎপরতা ভারতের তরফে আরো বেড়ে গেছে। স্মার্ট বর্ডার তৈরির কাজ চলছে, বিএসএফ এর জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এরই মাঝে লালমনিরহাট, চাঁপাই নবাবগঞ্জ এবং ঠাকুরগাঁও এই জায়গাগুলোতে এই মুহূর্তে কড়া নজরদারি ভারতবর্ষের। যদিও লালমনিরহাট সংলগ্ন একটি জায়গায় ভারতীয় ড্রোন পাওয়া গেছে ভুট্টা ক্ষেতের মধ্যে, আর তা নিয়ে বাংলাদেশ লাফাচ্ছে। ভারতীয় ড্রোনকে আমরা পেয়ে গেছি, সেখান থেকে অনেক তথ্য পেয়ে গেছে বাংলাদেশ, ভারতকে দেখে নেবে। এসব করে কিছু লাভ নেই। আসলে ভারত বাংলাদেশের আসল ষড়যন্ত্র আবার ধরে ফেলেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে স্থায়ী সরকার তৈরি হওয়ার পর, তারেক রহমানের সরকার তৈরি হওয়ার পর, ভারত আবার গোয়েন্দা মারফত যে তথ্য পায় সেই তথ্য ভেরিফিকেশন করতে শুরু করে দিয়েছে। অন্যায়ের সঙ্গে আপোষ করবে না ভারত। স্মার্ট বর্ডার তৈরি যেমন চলছে, বিএসএফ যেমন জায়গায় জায়গায় স্থায়ী ক্যাম্প করছে, একই সঙ্গে লালমনিরহাটের দিকে নজর রাখতে হবে, চাঁপাই নবাবগঞ্জের দিকে নজর রাখতে হবে। কারণ এই লালমনিরহাটে বাংলাদেশের সেনা বেস। আর এই চাঁপাই নবাবগঞ্জের কাছে এবং লালমনিরহাটের কাছে এছাড়াও আরো বেশ কয়েকটি এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সংস্থার সন্ধান মিলেছে। ঠিক ধরেছেন দর্শক বন্ধু, আইএসআই এর কথা বলছি। আবার আইএসআই অ্যাক্টিভিটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তে শুরু করে দিয়েছে। এবং আইএসআই এর মূল লক্ষ্য চিকেন স্নেককে ডিস্টার্ব করে দাও। তারা বুঝতে পেরেছে ভারত সুসংহত হচ্ছে, চিকেন স্নেককে আরো সংহতির বেড়াজালে বাঁধছে বিএসএফ। অন্যদিকে সেভেন সিস্টারের নিরাপত্তাও আরো আটোসাটো হচ্ছে। আর এই সুযোগে ভারতকে ডিস্টার্ব করে দাও, ভারতকে নাস্তা নাবুদ করে দাও, এটাই প্ল্যান আইএসআই এর। আর সেই প্ল্যানটা ধরে ফেলেছে ভারত বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে। তাই বিভিন্ন জায়গায় ড্রোনে নজরদারি চলছিল। লালমনিরহাটের কাছে যে ড্রোনটা বাংলাদেশিরা পেয়েছেন, কোনো অসুবিধে নেই, তথ্য ভারতের কাছে ঠিকই পৌঁছে যাচ্ছে। আপনাদের দেশের মধ্যে পাকিস্তানি সংস্থা আইএসআই মাথাচাড়া দিচ্ছে কি করে? এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটানোর জন্য এবং ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করবার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বেছে নিয়ে আইএসআই কাজ করছে। একাধিক সীমান্তবর্তী এলাকায় লালমনিরহাটের ঠিক এ প্রান্তে রয়েছে ভারতবর্ষের কোচবিহার, শিলিগুড়ির চিকেন স্নেক, দিনাজপুর, আবার চাঁপাই নবাবগঞ্জের দিকে রয়েছে মালদার বিস্তীর্ণ অঞ্চল। আর এই সমস্ত বর্ডার লাইনগুলোতে, এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই আইএসআই এর ঘাঁটি তৈরি হচ্ছে। ধরে ফেলেছে ভারত। আর এবার যখন অ্যাকশনে যাবে ভারত, তখন কিন্তু কিছু করার থাকবে। সীমান্তে কিন্তু যুদ্ধংদেহী মেজাজ শুরু হয়ে গেছে। কোনো আপোষ করবে না ভারতবর্ষ, অনুপ্রবেশের সঙ্গে আপোষ করবে না, শত্রু শক্তির সঙ্গে আপোষ করবে না। বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যদি সীমান্তের ওপারে গিয়ে উচিত শিক্ষা দিতে হয়, সেটাও ভারতবর্ষ দেবে। পাকিস্তানকে যেভাবে দিয়েছিল অপারেশন সিঁদুর করে,
বাংলাদেশের কপালেও দুঃখ আছে যদি আইএসআই এর কার্যকলাপ সীমান্তবর্তী অঞ্চলে বন্ধ না করা হয়। চিকেন স্নেকের দিকে চোখ তুলে তাকালে আইএসআই এর সেই চোখ উপড়ে নেবে ভারতবর্ষ। বিএসএফ এমনি এমনি সেখানে স্থায়ী ক্যাম্প তৈরি করছেন না। স্মার্ট বর্ডার এমনি এমনি ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৈরি করতে বলেননি। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনি এমনি বলেননি স্মার্ট বর্ডার তৈরি করতে। হাই ডেফিনেশন ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে, অনুপ্রবেশ বন্ধ হবে, জোর গলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। আর যখন সুসংহত ভারতবর্ষ তৈরি হচ্ছে তখন বাংলাদেশে চলছে এই সমস্ত অ্যাক্টিভিটি, আইএসআই এর অ্যাক্টিভিটি। পাকিস্তানের সংস্থাকে বারবারন্ত হতে দেওয়ার পেছনে কে, নেপথ্যে কে, সব কিছু বেরোবে। লালমনির হাটে সেনা বেস ক্যাম্পের আশেপাশে আইএসআই এর ঘাঁটি হচ্ছে কি করে? সীমান্তের যে আইন, সেই আইনকে লঙ্ঘন করছে বারে বারে বাংলাদেশ। 8ই জুন কিন্তু চুনতির দিন। সেদিন কিন্তু বৈঠকে বিজিবিকে বিএসএফ বুঝিয়ে দেবে ভারতবর্ষ সীমান্ত নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। তারা কোথায় কিভাবে কাঁটাতার দেওয়ার কাজ করছে, যেখানে নন ফেন্সিং আছে সেখানে স্থায়ী ক্যাম্প বিএসএফ কিভাবে তৈরি করবে, অনুপ্রবেশকারী ধরা পড়লে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিএসএফ, সেটা বিজিবিকে জানিয়ে দেওয়া হবে। আর সেই সঙ্গে এই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছলো, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এছাড়াও আরো বেশ কয়েকটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো, সেখানে এই যে আইএসআই অ্যাক্টিভিটি চলছে। শিলিগুড়ি চিকেন স্নেক সুসংগত আছে, একবার চোখ তুলে তাকিয়ে দেখুন, অবস্থা খারাপ করে দেবে ভারতবর্ষ। দরকার নেই বেশি চালাকি। আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ জানে যে তার আভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনী যেমন শক্তপোক্ত করতে হবে, একই সঙ্গে বৈদেশিক শক্তি নানা রকম চক্রান্ত করতে পারে তার আগাম ইঙ্গিত ছিল। আর তাই তো গোয়েন্দা সংস্থা দিয়ে একটু খোঁজ খবর নিতেই জানা গেল যে বাংলাদেশের কোন কোন সীমান্তবর্তী এলাকাতে এই ধরনের আইএসআই ঘাঁটি তৈরি হয়েছে। আইএসআই এর লক্ষ্য একটাই, চিকেন স্নেককে দুর্বল করে দাও। ভারতের যেখানে যেখানে বিমানবন্দর এরিয়া রয়েছে, বিশেষ করে বর্ডার লাইন সংলগ্ন সেই সমস্ত এলাকাগুলোতে পরিকল্পনা নাও, নাস্তানাবুদ করে নাও, কিন্তু এত সহজ হবে না। আভ্যন্তরীণ পরিকাঠামো, স্মার্ট বর্ডার তৈরির কাজ যত দ্রুততার সঙ্গে হয়েছে, একই সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোর ওপর তীক্ষ্ণ নজর, ঈগল দৃষ্টি ভারতবর্ষ রেখেছে। তাই একটা আধটা দ্রোণ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে কোথায় ভেঙে পড়ে গেল বা টেকনিক্যাল কারণে ভুট্টাক্ষেতের মধ্যে পড়ে গেল, তা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই বাংলাদেশের, বরং সাবধান হওয়া দরকার বাংলাদেশে। সাবধান যদি না হন তাহলে ভবিষ্যতে কিন্তু কপালে দুঃখ আছে, আর সেই দুঃখ দেবে ভারতবর্ষ, অনেক সহ্য করে দেখাবে। আর এবার ভারত আর কোনো কম্প্রোমাইজ করবে না নিজের দেশের সিকিউরিটি সিস্টেমের সঙ্গে। নিজের নিরাপত্তা যেখানে একটুখানি দেখবে শঙ্কার মুখে রয়েছে, আশঙ্কার মুখে রয়েছে, যারা আক্রমণ করতে পারে, যারা ভারতবর্ষের ক্ষতি করতে পারে, যে শক্তিকে ভারতবর্ষ একবার চিহ্নিত করবে তাকে কিন্তু মিশিয়ে দেবে মাটির সাথে ভারত। তাই এই ধরনের অ্যাক্টিভিটি যদি বাংলাদেশের সরকার চোখে না দেখতে পান, তারা যদি এই সমস্ত কিছু বন্ধ না করান, আইএসআই এর কাজকর্ম যদি বন্ধ না করান, তাহলে আগামীর ফল কিন্তু ভুগতে হবে। 8ই জুনের বৈঠকে এটাও বিএসএফ বিজিবিকে চূড়ান্ত করে বলে দেবে উইথ দ্য এভিডেন্স যে আইএসআই ঘাঁটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আছে,
আছে আছে সেটা জানিয়ে দেওয়া হবে। আর তারপর প্রথমে বোঝানো, তারপর অ্যাকশনে যাবে ভারতবর্ষ। এটাই এটাই এই মুহূর্তে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পদক্ষেপ। তাই বাংলাদেশ সাধু সাবধান হয়ে যাও, নয়তো ভারতবর্ষ তার সর্বশক্তি দেখালে তোমার অবস্থা সিঁড়ি সংক্রান্ত। তাই আইএসআই ঘাঁটি সরাও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, এক্ষুনি সরিয়ে নাও। পাকিস্তানের মদতে চলেছ, নিজের কপালে। গুজরাট এক্ষেত্রে এমন এক পদক্ষেপ নিয়েছে যা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশিরা যে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে আছেন তাদের জন্য এক অ্যালার্মিং কল। কেন আমি বলছি কথা? কারণ কালকে গুজরাট সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অপারেশন ডেভিল হান্ট এই নামে তারা একটি অপারেশন শুরু করেছে। এবার কি এই ডেভিল হান্ট, কেন এই পুরো বিষয়টি বাংলাদেশের জন্য আতঙ্কের কারণ, এবং সত্যি অপারেশন ডেভিল হান্ট করে ভারত সরকার কি করতে চাইছে, একাধিক বিষয় আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাসপেক্ট ভারত বাংলাদেশের রাজনীতিতে এই অপারেশন ডেভিল হান্টের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। দেখুন, এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভারত সরকার পরিষ্কারভাবে যেটা চাইছে তা বাংলাদেশ সরকার চাইছে না। কালকে একাধিক ভিডিও সামনে এসছে যেখানে সীমান্তে বিজেপি তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছে হঠাৎ করে, যে অবৈধ বাংলাদেশিকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য। এবং কিছুদিন আগে, মানে দিন দুয়েক আগে, এই ধরনের অবৈধ কিছু বাংলাদেশিকে ভারত সরকার পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং বিজেপি পাল্টা গুলি চালাতে শুরু করে তাদেরকে দেখে। এবং সেই পার্টিকুলার 10 জন অবৈধ বাংলাদেশি নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমান্ত সেখানে কিন্তু আটকে পড়ে। অর্থাৎ বাংলাদেশ পরিষ্কার চাইছে যে এত অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের যেন বাংলাদেশে না ফেরানো হয়, কারণ তাদের যদি ওদেশে ফেরানো হয় তাহলে সামাজিক সংকট তৈরি হবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গুজরাট সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করে এবং গুজরাটের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা একাধিক বাংলাদেশিকে কিন্তু তারা ধরতে তৎপর হয়। গুজরাট সরকার আপাতত অফিসিয়ালি জানিয়েছে তারা এই ধরনের অ্যাকশনের ফলে 501 জন অবৈধ বাংলাদেশিকে লোকেট করতে পেরেছে। অর্থাৎ গুজরাটের মতো একটি শহরে যেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা অনেক রাজ্যের থেকে ভালো, ঠিক সেখানে তারা 501 জন বাংলাদেশিকে ধরেছে এবং তাদেরকে তারা বিএসএফ এর হাতে হস্তান্তর করবে। কিন্তু এখানেই পুরো বিষয়টি শেষ নয়। তাদের গোয়েন্দা দপ্তর বিভিন্ন ফোন ট্র্যাপ করে ফোনের ডাটাবেস উদ্ধার করেছে। সেখানে দেখা যাচ্ছে গুজরাটেই এখনো অব্দি 6200টি মোবাইল নাম্বার তারা খুঁজে পেয়েছে যারা সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত। ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গুজরাটের মতো একটি জায়গায় গেছেন তারা বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং এই বাংলাদেশ এই ঘটনাকে আশ্রয় করে কোনো স্লিপার সেলকে অ্যাক্টিভ করছে কিনা সেটাও কিন্তু আজকে গুজরাট সরকারের গোয়েন্দা বিভাগের প্রধান মাথা ব্যথার বিষয়। অর্থাৎ 501 জন বাংলাদেশি এবং 6200টি সিম কার্ড, মানে বুঝতে পারছেন 6200 জনের মধ্যে যদি 20 জনও কোনো সংগঠনের সঙ্গে যুক্ত স্লিপার সেলের সদস্য হন তাহলে ভারতকে অশান্ত করার জন্য যথেষ্ট। 20 জন তো ভুল বললাম, যদি 2 জনও হন তাহলেও কিন্তু এটি ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড়সড় থ্রেট হতে পারে, যা কালকে গুজরাট সরকার জনসমক্ষে এনেছেন। এবার বাংলাদেশ থেকে ভারতবর্ষে যারা আসছেন তারা কি শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা ভোগ করার জন্য আসছেন? এক কথায় উত্তর হলো না। গুজরাট সরকার পরিষ্কার বলছেন এই যে বিপুল পরিমাণে পরিযায়ী শ্রমিক গুজরাটের বিভিন্ন জায়গায় এখন কর্মরত, তারা শুধুমাত্র কাজের জন্য আসছেন না, মানে কাজ করে অর্থ উপার্জন করবেন সেটা কিন্তু নয়। এর আড়ালে এমন কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা সেটাও কিন্তু এখন গুজরাট সরকারের গোয়েন্দা বিভাগের কাছে প্রধান আলোচনার বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে গুজরাট সরকার যে অপারেশন ডেভিল হান্ট করেছেন তাতে একটা জিনিস পরিষ্কার, ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে কোনো অবস্থাতেই গুজরাট কম্প্রোমাইজটুকু করতে চাইছে না এবং এই 501 জনকে ধরে তাদের থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা ভারত সরকারের কাছে প্রধান আলোচনার বিষয়। সীমান্তে ভয়াবহ পরিস্থিতি ক্রমশ কিন্তু তৈরি হতে শুরু করেছে। বিজেপি দিনের পর দিন বিএসএফ কে বাধা দিচ্ছে, কখনো শিলিগুড়ি করিডোরের কাছে চিকেন থেকে বিএসএফ কে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হচ্ছে, ছুরি ছোড়া হচ্ছে, কখনো ত্রিপুরা সীমান্তে একই চিত্র আমরা দেখছি, কখনো আবার আসাম সীমান্তেও আমরা দেখছি
বাংলাদেশিদের কাজে লাগিয়ে বিজেপি কিভাবে বিএসএফ এর বিপক্ষে শিল্ড তৈরি করছে। অর্থাৎ ছলে বলে কৌশলে বাংলাদেশ ভারতের সঙ্গে সংঘাত চাইছে এবং পরিষ্কারভাবে ভারতকে তারা বুঝিয়ে দিয়েছে যে এই অবৈধ অনুপ্রবেশকারী যারা দিনের পর দিন বাংলাদেশিরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে লুকিয়ে আছে তাদেরকে তারা তাদের দেশে ফিরিয়ে নিতে রাজি নয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত সরকার কড়া অ্যাকশনে এই বাংলাদেশিদের তাদের দেশে ফেরাচ্ছে। এই ফেরানোর একটা পদ্ধতি হলো অপারেশন ডেভিল হান্ট, যা গুজরাট কালকে শুরু করেছে এবং একদিনে 501 জন বাংলাদেশিকে তারা ডিটেক্ট করেছে। এবার ডিপোর্ট করবে বিএসএফ এর মাধ্যমে, তা কিন্তু অফিসিয়ালি তারা ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি মুম্বাইয়ের কালকে একটি খবর আমাদের সামনে এসেছে, যে খবর আমি আপনাদের দেখাচ্ছি বা বলছি। সেখানে মুম্বাইয়ের এক পৌরসভার অফিসারকে সাসপেন্ড করেছে মুম্বাই সরকার। কেন সাসপেন্ড করেছে? কারণ এই মুম্বাইয়ের এই অফিসার অবৈধ বাংলাদেশিদের জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করতে সাহায্য করেছিলেন। অর্থাৎ শুধুমাত্র এই ঘটনায় বাংলাদেশিদের দোষ দিলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হবে না, কারণ এই ঘটনার সঙ্গে এমন কিছু ভারতীয় জড়িয়ে যাচ্ছেন যারা কোট আনকোট দালাল। তারা ভারতের কথা না ভেবে, জাতীয় সুরক্ষার কথা না ভেবে তারা সরাসরি এই সকল অবৈধ বাংলাদেশিদের ভারতে আশ্রয় দিচ্ছেন এবং দিনের পর দিন ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের আধার কার্ড, ভোটার কার্ড, জাল ডকুমেন্ট, এমনকি কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট অব্দি বানিয়ে দিতে সহায়তা করছেন। এই পার্টিকুলার বিষয়টিকেই ক্র্যাকডাউন করতে শুরু করেছে মুম্বাই সরকার এবং আপনারা দেখেছেন দুদিন আগে মুম্বাই কিভাবে অবৈধভাবে বস্তি, যেখানে বাংলাদেশিদের বসবাস ছিল, তাদের বস্তি এলাকাটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ ভারতের স্বরাষ্ট্র দপ্তর এক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নিয়েছে এবং সমস্ত রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সহায়তা করে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া অ্যাকশনে ঝাঁপাচ্ছে, তা কিন্তু পরিষ্কার। শুধু জায়গাগুলো বদলাচ্ছে, কখনো বাংলা মানে পশ্চিমবঙ্গ, কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো মুম্বাই বা কখনো গুজরাট। আজকের দিনে দাঁড়িয়ে ভারতে অবৈধ বাংলাদেশিদের যে কোনো জায়গা নেই তা কিন্তু ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। তা বাংলাদেশ মানুক বা না মানুক, বাংলাদেশকে তাদের অবৈধ যে অনুপ্রবেশকারী মানে তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে 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 তা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 8ই জুন একটি হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বিএসএফ এবং বিজেপির মধ্যে। এটি পতাকা বৈঠক নয়। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধান যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো সীমান্তে কাঁটাতার ইস্যু। যে কাঁটাতার দেওয়ার চেষ্টা ভারত ক্রমাগত করছে, কিন্তু সেই কাঁটাতার দেওয়ার জন্য বাধা সৃষ্টি করছে বিজেপি। এমনকি সেই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের সংঘাত এমন জায়গায় চলে গেছে যে দুই দেশের বাসিন্দারাও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছেন। বিএসএফ কে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে ক্রমাগত এবং বিজেপি এটাকে এনডোর্স করছে, কাজে লাগানোর চেষ্টা করছে। ফলে এই পার্টিকুলার ইস্যুটি 8 তারিখের বৈঠকে আলোচনা হবে। দ্বিতীয়ত আলোচনা নিঃসন্দেহে হবে যে এই মুহূর্তে অনুপ্রবেশকারী ইস্যু, যে দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশকারী কিভাবে ভারতে ঢুকছে, বিজেপি কি করছে। বিজেপির কিছু অফিসার টাকা দিয়ে দিনের পর দিন এই অবৈধ বাংলাদেশিদের ভারতবর্ষে ঢোকানোর চেষ্টা করছে। এই ইস্যুটাও কিন্তু 8 তারিখের হাই ভোল্টেজ বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ফের জটিল জায়গায় চলে গেল এবং এর মধ্যে মমতা ব্যানার্জির কমেন্ট হাদি হত্যাকে কেন্দ্র করে তা কিন্তু নতুন করে আগুনে ঘি ঢেলে দেয় এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গুজরাট অপারেশন ডেভিল হান্ট শুরু করে বাংলাদেশকে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো এবং ভারতের ঘোষিত নীতি সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করলো এবং ভারত পরিষ্কার বুঝিয়ে দিল কোনো অবস্থাতেই বাংলাদেশের চাপের কাছে মাথা নোয়ানোর জায়গায় ভারত অন্তত এই মুহূর্তে নেই। একটা সময় ব্রিটিশ সিংহ সারা দুনিয়া শাসন করত। বলা হতো ব্রিটিশ রাজত্বে সূর্য কখনো অস্ত যায় না। আজ সেই ব্রিটেন ও ব্রিটিশদের কি দুরবস্থা তার এক ঝলক পরিচয় পাওয়া গেল দুদিন আগে ব্রিটিশ পার্লামেন্টে। ব্রিটেনের পার্লামেন্ট, যেখান থেকে গণতন্ত্রের নীতি নির্ধারিত হয়, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে ব্রিটিশ এমপি রুপার্ট লো যখন ভুক্তভোগী ব্রিটিশ কিশোরীদের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা পড়ছিলেন, তখন সমস্ত পুরো পার্লামেন্ট কক্ষ স্তব্ধ হয়ে শুনছিল তার কথা। আজকের ভিডিওতে আমরা বলবো সেই অন্ধকার জগতের কথা, যা গত 1 দশক ধরে ব্রিটেনের সমাজকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। আর এর মূলে আছে
ব্রিটেনে আশ্রয় গ্রহণকারী পাকিস্তানিরা, যাদের পরিচিতি হলো পাকিস্তানি গ্রুমিং গ্যাং। ব্রিটেনে পৃথিবীর বহু দেশের মানুষ আছেন, মুসলিমরা আছেন, সব ধর্মের মানুষ আছেন, বাংলাদেশেরও প্রচুর মানুষ আছেন ব্রিটেনে। কিন্তু পাকিস্তানিদের তাদের এত সুনাম হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন দুর্নাম, যে পাকিস্তানি গ্রুমিং গ্যাং নামে পরিচিতি দেয়া হয়েছে। কি সেই ভয়াবহ সত্য যা এতদিন ধামাচাপা রাখা হয়েছিল? আর রুপার্ট লো যে সত্যকে নিয়ে এলেন একেবারে প্রকাশ্যে, কোনো ফিসফাস ফুসফাস হুইসপারিং নয়, একেবারে সরাসরি প্রকাশ্য ভাষায়। আজ সেই তথ্য দেব আপনাদের। এই গ্রুমিং গ্যাং বস্তুটি কি? গ্রুমিং গ্যাং মূলত পূর্ব ইংল্যান্ডের শহরগুলোতে একদল পাকিস্তানি অপরাধী সুপরিকল্পিতভাবে ব্রিটিশ কিশোরী ও তরুণীদের টার্গেট করত। তাদের মিষ্টি কথায় ভুলিয়ে, নেশার দ্রব্য খাইয়ে এবং ভয় দেখিয়ে দীর্ঘ সময় ধরে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই নির্যাতনের পেছনে শুধু অপরাধীরাই ছিল না, অভিযোগ উঠেছে যে কিছু পাকিস্তানি মূলের পুলিশ অফিসারও এর সঙ্গে জড়িত ছিল। কেন এতদিন চুপ ছিল প্রশাসন, আর কেনই বা এখন মুখ খুলছেন এমপিরা? আসলে বিষয়টি এখন আর গোপন নেই। লাখ লাখ মানুষের পিটিশনের চাপে বাধ্য হয়ে ব্রিটিশ পার্লামেন্টে এই কালো অধ্যায় নিয়ে আলোচনা করতে হয়েছে। নির্যাতনের লোমহর্ষক বর্ণনা সেটা এখন প্রকাশ্যে চলে এসছে। বন্ধুরা, ভিডিওর এই অংশটি খুবই স্পর্শকাতর। এমপি রুপার্ট লো যেসব সাক্ষ্য তুলে ধরেছেন তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। ভুক্তভোগী এক কিশোরী জানিয়েছে তাকে নির্যাতনের সময় কিভাবে মদের বোতল তার গোপন অঙ্গের ভেতরে জোর করে ঢুকিয়ে দেয়া হয়েছিল, তারপর সেই বোতল সেখানে ভাঙা হয়। শুধু তাই নয়, অপরাধীরা এদের টার্গেট করার পেছনে ধর্মীয় ও নৈতিক অবমাননার অজুহাত দিত। তারা বলতো খ্রিস্টান বা অমুসলিম মেয়েরা, তাদের কোনো নৈতিকতা নেই, তাই তাদের ভোগ করাটা হচ্ছে স্বাভাবিক কাজ। অথচ নিজেদের গোষ্ঠীর মেয়েদের তারা উচ্চ মর্যাদা দিত, সেটা বলবো না, দেয়ার ভান করত। এই দ্বিমুখী নীতি এবং ধর্মের দোহাই দিয়ে চলা এই পৈশাচিকতায় হাজার হাজার ব্রিটিশ কিশোরী নারীর জীবন ধ্বংস হয়ে গেছে। কয়েকদিন আগে ঈদ উৎসব হয়ে গেল। এই ঈদ উৎসব ও অন্ধকারের আড়ালে যেসব অপরাধ হয়েছে, আপনারা তার কথা জানলে অবাক হবেন। এই অপরাধমূলক কর্মকাণ্ডের একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে। বিশেষ করে ঈদের ছুটির সময় এই পার্টিগুলো আরো বড় হয়ে থাকে। এমপি রুপার্ট লো এর তার দেয়া বর্ণনা অনুযায়ী তখন আরো বেশি সংখ্যক অপরাধী এবং আরো বেশি সংখ্যক কিশোরী তরুণী শিকারকে সেখানে নিয়ে আসা হতো। এক কিশোরীর বয়ানে উঠে এসেছে এক ভয়ঙ্কর দৃশ্যের কথা।
সেই কিশোরীটি তার জবানবন্দিতে বলেছে সে নিজের চোখে দেখেছে একটি ভ্যানের ভেতর 15 থেকে 20 জন কিশোরীকে কুকুরের মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, কুকুরের খাঁচায়। চিন্তা করে দেখুন সভ্যতার এই যুগে এমন পৈশাচিকতা কিভাবে চলতে পারে। কেন এটি আমি এখানে আজকে বলতে এসেছি? কেন এটি ভারতের জন্য উদ্বেগের? কেন এটা বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের? অনেকে প্রশ্ন করতে পারেন এটি ব্রিটেনের অভ্যন্তরীণ সমস্যা, ভারতের কেন চিন্তার কারণ? বাংলাদেশের মানুষ কেন এইটা নিয়ে চিন্তা করবে? কারণ এই গ্রুমিং গ্যাং বা রেডিকালাইজেশনের বিষ বাষ্প এখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। যখন বিদেশের মাটিতে অপরাধীরা ধর্মের নামে এ ধরনের অরাজকতা চালায়, তখন তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি কিভাবে বিভিন্ন দেশের তরুণদের উগ্রবাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। আজকের এই ব্রিটিশ পার্লামেন্টের ফাঁস হওয়া তথ্য প্রমাণ করে যে অপরাধীদের কোনো নির্দিষ্ট পরিচয় নেই, কিন্তু তাদের কৌশলে একটি বিশেষ প্যাটার্ন আছে যা সবাইকে, আমাদেরকেও দেশ নির্বিশেষে, রাষ্ট্র নির্বিশেষে সবাইকে সতর্ক করে দেয়। পরিশেষে রুপার্ট লোর এই সাহসী পদক্ষেপ কি ব্রিটেনের হাজার হাজার নির্যাতিতার বিচার নিশ্চিত করতে পারবে, নাকি আবারও কোনো রাজনৈতিক চাপে এবং এ যুগের গণতন্ত্রে একটা ভোটের চাপ তো একটা বড় চাপ। ভোটের মুখ চেয়ে তাদেরকেও আবার মাথায় তুলে রাখার জন্য রাজনৈতিক নেতাদের সংখ্যা কিন্তু কম নেই। সব থেকে মনে রাখতে হবে, রাজনৈতিক চাপে সবকিছু ধামাচাপা দেয়া হয়ে থাকে। আগামী দিনে এই ঘটনার পর, এই প্রকাশের পর কি আবার সেইটা হবে, নাকি ব্রিটেনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার কঠোর হবে? আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটা জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলের এই ধরনের অনুসন্ধানী রিপোর্টগুলো যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।